আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কি পড়েছি? প্রথম ক্লাসে আমরা পড়েছি যে জৈব যৌগের পরিচিতি, জৈব যৌগ থেকে আসছে, কি এই বিজ্ঞানীরা কি বলছে, এইসব টুকটাক জিনিস আমরা আলোচনা করছি। এরপরে আমরা জৈব যৌগের নামকরণ, গত ক্লাসে আমরা পড়েছি কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ। আজকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং এসিড দেবো, কিন্তু ওদের বেশি আমরা বিক্রিয়া দেখবো না, কারণ আমরা গত ক্লাসেও অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কিন্তু আলোচনা করে দিয়েছি। এখন আমরা জাস্ট কিছু অল্প কিছু জিনিস দেখার চেষ্টা করব যে কি কি আছে। এরপর আমরা চেষ্টা করব যে পলিমারকরণ বিক্রিয়া দেখব। পলিমারকরণ বিক্রিয়ার পরে কিন্তু আমাদের কিছু ছোটখাটো এমসিকিউ টাইপের কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরো ফর্মালডিহাইড, এসিটালডিহাইড, ফরমালিন, এরপরে হচ্ছে তোমার বেরিলিন, রেজিন, এগুলো কি, এগুলো সম্পর্কে একটু জানবো। আসো আপাতত আমরা অ্যালকোহল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহলে কি কি থাকে? ওএইচ মূলক থাকে। এর সাধারণ সংকেত কি? আর ওএইচ। এই আর মানে কি? CnH2n প্লাস 1 OH। ঠিক আছে, এবার আসো আমরা মূলত অ্যালকোহল OH দেখলেই চিনতে পারবো। অ্যালকোহলে কিন্তু খুব আহামরি অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইনের মতো কোনো বিক্রিয়াই নেই। জাস্ট আমরা যে ওইগুলা যে লিখছি যে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইডে কিভাবে যাই, এগুলো আমরা একটু আবার দেখার চেষ্টা করবো। আসো আমরা হেডিং দিতে পারি যে অ্যালকোহল টু অ্যালডিহাইড। কোথায় যাব? অ্যালডিহাইড, অ্যালডিহাইড। ঠিক আছে। অ্যালকোহল টু অ্যালডিহাইডে দেখো কি বিক্রিয়া হতে পারে। যেমন একটা অ্যালকোহল নিয়ে আমরা C3CH2OH দেখি ইথানল। ইথানলকে আমরা জাইমান অক্সিজেন দেব। জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেনের কিভাবে উৎপন্ন হয় জাইমান অক্সিজেন? KMnO4 হচ্ছে যে H2SO4, বা KMnO4 এর জায়গায় এদিকে দেখাই, সরি এদিকে না, তোমার এদিকে লিখি। দেখো KMnO4, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, গত ক্লাসে বলেছি। এটার বদলে তুমি কি লিখতে পারো? পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। এটা হচ্ছে তুমি এই দুইটার যে কোনো একটা তুমি এখানে লিখতে পারো, সমস্যা নেই, কোথাও সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে এটা আমার কি? অ্যালকোহল। অ্যালকোহলের জন্য এখানে কি ব্যবহার করতে হবে? সালফিউরিক অ্যাসিড, এটা মনে রাখতে হবে। তাহলে আমার কি তৈরি হবে? CH3CHO প্লাস পানি। ঠিক আছে, গত ক্লাস আমরা দেখেছি যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয়, এরপর অ্যালডিহাইড থেকে আমরা এসিডে চলে যাই। আবার তো আমরা অ্যালকোহল দিয়ে হেডিং গুলো দেখার চেষ্টা করব। দেখো অ্যালকোহল, এখন আমরা দিব অ্যালকোহল টু অ্যালকাইল হ্যালাইড। আমরা গত ক্লাসে কি দেখেছি? অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকোহল। আজকে অ্যালকোহল টু অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, আবার ঠিক সেম ওয়েতে আমরা নেই। এটার নাম হচ্ছে কি? ইথানল। সবাই আমরা জানি ইথানল। ইথানলকে আমরা কি করব? লুকাস বিকারক। লুকাস বিকারক আবার কি? লুকাস বিকারক হচ্ছে যে অনাদ্র ZnCl2 HCl এর মাধ্যমে বিক্রিয়া করে আমরা CH3CH2Cl পাবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ে নাই, তারপর আমি তোমাদেরকে দেখাইছি, কারণ হচ্ছে যে কখনো যদি লাগে যে অ্যালকোহল থেকে আমাদের অ্যালকাইল হ্যালাইডে যেতে হবে, তখন আমরা লুকাস বিকারক, এই দুইটাকে একত্রে বলা হয় লুকাস বিকারক। এখানে লিখে দিই লুকাস, লুকাস বিকারক, বিকারক। লুকাস বিকারক কি? অনার্দ্র, অনার্দ্র ZnCl2 প্লাস HCl। মনে রাখবো, বিকারকের মাধ্যমে তুমি অ্যালকাইল হ্যালাইডে যেতে পারো। এরপর আর কি হতে পারে? অ্যালকোহল। অ্যালকোহল থেকে আমরা অ্যালকিনে যেতে পারি। আসো, উপরের বিক্রিয়াটা তো হয়েছে না, সেটা আমরা মুছে ফেলি।
আমরা হেডিং তো মুছে ফেলছি, যদিও আবার লিখবো, সমস্যা নাই। দেখো অ্যালকোহল, অ্যালকোহল ওইচ। আচ্ছা, অ্যালকোহল থেকে আমরা গত ক্লাসে দেখেছি অ্যালকোহল থেকে আমরা অ্যালকিনে কিভাবে প্রবেশ করি, এটা আবার লিখতেছি। অ্যালকোহল থেকে অ্যালকিন প্রবেশ, আমরা ইথানল নেব, যে কোনো অ্যালকোহল তুমি নিতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিড দেব, আর এখানে এক অণু পানি বিয়োজিত হবে, হয় কি হবে, CH2 ইথিন তৈরি হবে, CH2, ঠিক আছে। তো সালফিউরিক অ্যাসিডের বদলে তুমি কি লিখতে পারবা, সালফিউরিক অ্যাসিডের বদলে তুমি লিখতে পারবা অ্যালুমিনা, ঠিক আছে, অ্যালুমিনা তুমি লিখতে পারো। আরও আছে তোমার ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এগুলো লিখতে পারো সালফিউরিকের বদলে। কিন্তু সালফিউরিককে আমরা নিরোধক হিসেবে বিবেচনা করি। নিরোধক মানে কি, কোনো একটা যৌগ থেকে এক অণু পানি বের করে ফেলা হয়, মানে যার এক ক্ষমতা থাকে তাকে বলা হয় নিরোধক, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের এটা আছে, এই জন্য একে বলা হয় নিরোধক। তো মোটামুটি অ্যালকোহলের এই তিনটা বিক্রিয়া জানলে হবে। আর অ্যালকোহল কিভাবে আসে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল আসে, তারপর এলকিন থেকে অ্যালকোহল আসে, এগুলো আমরা দেখছি গত ক্লাসে, আজকে না দেখি। আজকে এতটুকু দেখার উদ্দেশ্য হলো যে অ্যালকোহল থেকে কি কি তৈরি হতে পারে, জাস্ট একটা হেডিং দেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, আসো আমরা এখন দেখবো অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি দেখো তো, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের চিনার উপায় কি, CHO মূলক থাকবে, হ্যাঁ, এই মূলকটা থাকলে আমরা কি জানবো, এটা অ্যালডিহাইড। তো আমাদের বইয়ে অ্যালডিহাইড সম্পর্কে খুব একটা বিস্তারিত না, জাস্ট একটা ফরমালিনের একটা সংজ্ঞা আছে, এটা আমরা লাস্টে দিয়ে দেখবো যে আসলে কি। আপাতত অ্যালডিহাইডের প্রথম গোত্র শ্রেণীর নাম হচ্ছে কি, ফর্মালডিহাইড। প্রথম গোত্র শ্রেণী হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড এর সংখ্যা হচ্ছে যে HCHO, তো প্রথম শ্রেণী, ঠিক আছে। তাকে বলা হয় মিথানেল, এর আইইউপ্যাক নেম হচ্ছে যে মিথানেল, মিথানেল। তারপরে এসিটালডিহাইড, এর নাম হচ্ছে যে এসিটালডিহাইড, এসিটালডিহাইড, CH3CHO, ঠিক আছে। ছিল ইথানেল, ইথানেল আইইউপ্যাক নেম, ঠিক আছে। এখান থেকে আমাদের ফরমালিন, এগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ, লাস্টে যখন একদম একটু আলোচনা করব বোর্ড লেভেলে, তখন আমরা এটা দেখবো। এখন আপাতত আমরা দেখি যে অ্যালডিহাইড, আমাদের বইয়ে কিন্তু অ্যালডিহাইডের কোনো তেমন একটা বিক্রিয়া নেই, জাস্ট একটা খালি বিক্রিয়া দেওয়া হচ্ছে যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি, তাও কিন্তু অ্যালডিহাইড না, এটা কি জাস্ট ইথানেল কিভাবে তৈরি হয়। এর বাইরে তুমি অ্যালকাইন থেকে কখনো তুমি এটা পাবা না, কারণ সবসময় তুমি কি পেতে থাকবা, কিটন, মনে রাখবা, ঠিক আছে। জাস্ট খালি একটাই শ্রেণী পাওয়া যায়। তো এখন কি আমরা কি অ্যালডিহাইড এর কোনো পাবো না, হ্যাঁ পাবো, আমরা একটু দেখি। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জন্য আমরা হেডিং দেই অ্যালকোহল। এটা তো আমরা জানি, অ্যালকোহল টু অ্যালডিহাইড, অ্যালকোহল টু অ্যালডিহাইড। অ্যালকোহল টু অ্যালডিহাইডে আমরা কি দেখবো, দেখো আমরা ইথানল নিলাম, ইথানলকে, ইথানলকে আমরা কি বলছিলাম, জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেনের মাধ্যমে K2Cr2O7, আমি আবারও বলতেছি K2Cr2O7 আর KMnO4 এর মধ্যে তেমন কোনো পার্থক্য না, তুমি যেটা মন চায় সেটাই দিতে পারো। এখন কি তৈরি হবে, CH3CHO, একটা গেল অ্যালকোহল থেকে। আরেকভাবে তৈরি করা যায় অ্যালকোহল থেকে, সেটা হয়তো তোমাদের বইয়ে নেই, তারপরও জেনে রাখা ভালো, যে কি, কপারের মাধ্যমে তাপ দিয়ে,
কপারের মাধ্যমে তাপ দিয়ে তুমি কি পাবা? তাপ দিয়ে পাবা আর সাথে একটা হাইড্রোজেন গ্যাস পাবা। ওকে, আবার দেখো ইথানলকে আমরা কপারের মাধ্যমে তাপ দিয়ে কি পাই? ইথানল পাই প্লাস একটা হাইড্রোজেন। ঠিক সেম বিক্রিয়া, এটা একটা 2 নম্বর বিক্রিয়া। এটা দিয়ে আরেকটা বিক্রিয়া লিখতেছি। এটা হচ্ছে ধরো আমি প্রোপানল নিলাম, প্রোপানলকে আমি কপারের সাহায্যে তাপ দিয়ে CH3 CH2 CHO প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, বুঝতে পারছি। এখন আসো আমার অ্যালডিহাইড থেকে তো আমি এসিডে কিভাবে যাই আমরা দেখতে পারি যে ধরো অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডকে আবার যদি K2CH2O7 এর সাথে সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে জাইমান অক্সিজেন তৈরি করি তাহলে আমরা এসিড পেয়ে যাব। এটা আমরা এসিডের ক্ষেত্রে লিখবো। এখন আপাতত দেখি তো আর অ্যালডিহাইড থেকে কিছু করা জানি, অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে কি হয় কালকে রিভার্সিবল বিক্রিয়াতে দেখাচ্ছি যে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কিভাবে আসে। ঠিক আছে, আপাতত এতটুকুই থাকুক। কারণ কি তুমি অ্যালডিহাইড পাইতেছো আরেকভাবে, তা হচ্ছে ইথানল। সেটা হচ্ছে যে তুমি কিভাবে ইথাইনের মাধ্যমে। আর এখানে অ্যালকোহল থেকে তুমি এই দুইটা পাচ্ছ, দুইটা তোমাকে দেখানো হয়েছে। এরপর অ্যালডিহাইড থেকে তুমি যখন এসিডে যাবা তখন তোমাকে সেই জাইমান অক্সিজেন আনতে হবে। এসিড থেকে যখন তুমি অ্যালডিহাইডে আসবে তখন জাইমান হাইড্রোজেন আনতে হবে। এরকমই রিভার্সেবল হতে থাকবে। আপাতত এসএসসি অনুযায়ী তোমার এতটুকু জানলে হবে এলডিএর সম্পর্কে। ঠিক আছে, কারণ তোমার বইয়ের মধ্যেও তেমন কোনো বিস্তারিত কোনো ব্যাখ্যাই নাই। ঠিক আছে, আসো এবার আমরা এসিড দেখি। ঠিক আছে, আসো এসিড দেখি। এসিড COOH। ঠিক আছে, এসিড। এসিডের কয়টা বিক্রিয়া আমরা দেখাইছি যে আসো এসিড উৎপাদন আগে দেখি যে এসিড কিভাবে আসে। অ্যালডিহাইড থেকে এসিড আসে। আরেকটা হচ্ছে যে তোমার ইথিন সরি অ্যালকিন থেকেও কিন্তু অ্যাসিড আসে। এটা হচ্ছে ওজন বিক্রিয়ার মাধ্যমে। কিন্তু এটা কথা হচ্ছে ভাই ওজন বিক্রিয়া কি? ওজন বিক্রিয়া হচ্ছে যে ইন্টারের পড়া, তো তোমার এখানে কোনো প্রকার দরকার নেই। তো তোমার যতটুকু জানার প্রয়োজন যে তুমি অ্যালডিহাইড থেকে অ্যাসিড পাইতেছো, আবার অ্যাসিড থেকে অ্যালডিহাইডে তুমি যেতে পারতেছো। কিন্তু অ্যাসিড থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি ছিল? যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে যে প্রথমে অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে আমি কি করব? এসিডের লবণ তৈরি করবো। সেই এসিডের লবণকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মাধ্যমে আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ঘটায় তখন আমি একটা অ্যালকেন পাবো। ঠিক আছে, এটাই আমরা আবার একটু দেখি। ধরো আমরা C3H7COOH কি? বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে নাম দেই অ্যাসিড টু অ্যালকিন। ওকে, সেখান থেকে কি পাবো? C3H7COONA প্লাস প্লাস থাকুক, প্লাস মাইনাস পরে থাকুক, প্লাস কি? প্লাস পানি হবে আর কি, প্লাস পানি। সেই C3H7COONA কে NaOH ক্যালসিয়াম অক্সাইডের মাধ্যমে C3H8 তৈরি করবা, হচ্ছে যে সোডিয়াম কার্বনেট তৈরি করতে পারবা। ঠিক আছে, এটাকেই বলা হয় মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা হচ্ছে যে এসিডের বিক্রিয়া। এসিড থেকে এসিডীয় লবণ থেকে আমি অ্যালকেন তৈরি করতে পারতেছি। এখন এসিড সম্পর্কেও কিন্তু তোমার বইয়ে তেমন কোনো বিস্তারিত নাই। কারণ কি? কারণ এসএসসি অনুযায়ী তোমাদের অ্যালকেন সম্পর্কে জানলেই চলবে, এই জন্য তেমন তারা বিস্তারিত দেয় না। তবে ইন্টারমিডিয়েটে হিউজ বিস্তারিত কিন্তু এসিড, অ্যালডিহাইড, তারপর অ্যালকোহল সম্পর্কে আছে। ঠিক আছে, আপাতত আমাদের এতটুকুই থাকুক। আমরা এসিড দেখছি, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সব দেখা হয়ে গেছে। এখন আমাদের শুধু একটাই মাত্র পার্ট বাকি, সেটা হচ্ছে পলিমার। পলিমারকরণটা আমরা দেখলে মোটামুটি যৌগ চ্যাপ্টার এখানেই শেষ। ঠিক আছে, আসো পলিমারকরণ দেখো। পলিমারকরণ
পলিমার। পলিমার কি? পলিমার জিনিসটা কি? পলিমার হচ্ছে তোমার কোনো একটা যৌগের ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অণু একত্রিত হয় একটা বৃহৎ আকৃতির একটা অণু তৈরি করে, তাকে বলা হয় পলিমারকরণ। কি? তাকে বলা হয় পলিমারকরণ। পলিমারের কি কি বললাম, যে ধরো একটা বিক্রিয়ার মধ্যে ধরো সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইডে অনেক ছোট 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 অণু মিলে ছোট 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 এরকম অণু থাকে, সেই অণুগুলো একত্রিত হয় কি তৈরি করে? একটা পলিমার তৈরি করে। এই ছোটগুলোর নামই হচ্ছে আমার কি? মনোমার। প্রতিটাকে বলা হয় এক একটা মনোমার। ঠিক আছে, কোনো একটা যৌগ যদি দুইটা অণু নিয়ে গঠিত হয় তাকে বলা হয় ডাইমার। যখন কোনো একটা কোনো একটা যৌগ তিনটা অণু নিয়ে গঠিত হয় তখন তাকে বলা হয় ট্রাইমার। ঠিক আছে, মনে রাখবে কি কি বললাম টার্মগুলো? মনোমার, ডাইমার, ট্রাইমার। আর এখন হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ কি? আবারও বলতেছি যে কোন একটা যৌগে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ আকৃতির একটা অণু তৈরি করে, তাকে বলা হয় পলিমারকরণ। তো পলিমারকরণ আমাদের এসএসসি তে দুই ধরনের পলিমারকরণ আছে। একটা হচ্ছে তোমার সংযোজন পলিমারকরণ, একটা হচ্ছে যে ঘনীভবন পলিমারকরণ। কি বলতেছিলাম যে পলিমারকরণ দুই ধরনের, একটা হচ্ছে যে সংযোজন আর একটা হচ্ছে যে ঘনীভবন। সংযোজনের অপর নাম কি? জুট পলিমারকরণ বিক্রিয়া। আসো সংযোজন পলিমারকরণের সংজ্ঞাটা দেখি। যদিও সংজ্ঞা বইয়ে আছে। জুট পলিমারকরণ যে পলিমার বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার গুলো একত্রিত হয়ে যে দীর্ঘ শিকল, কি? দীর্ঘ শিকল, যে দীর্ঘ শিকল বিশিষ্ট, দীর্ঘ শিকল বিশিষ্ট অণু তৈরি করে তাকে জুট পলিমারকরণ বলা হয়। জুট পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা বোঝার চেষ্টা করি যে আসলে জুট পলিমারকরণ কি। জুট সম্পর্কে তোমার আইডিয়া না থাকলে সংযোজন ওয়ার্ড সম্পর্কে তোমরা ভালো করে জানো যে সংযোজন। আচ্ছা সংযোজন বিক্রিয়া মানে কি বলো তো? সংযোজন বিক্রিয়া হচ্ছে যে সেই সকল বিক্রিয়া যাদের বিক্রিয়ক গুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার উৎপাদে একটাই মাত্র উৎপাদ তৈরি করে, আর কোনো উৎপাদ তৈরি করে না। এটাই হচ্ছে যে সংযোজন। সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা কি ছিল? যে তোমার অনেকগুলো বিক্রিয়ক একত্রিত হয় একটাই মাত্র উৎপাদ তৈরি করে, তাকে আমরা সংযোজন জানি। ঠিক তেমনি জুট পলিমারকরণও কিন্তু সেম একটা জিনিস, কারণ জুট পলিমারকরণেরই অপর নাম সংযোজন। তুমি দেখবা ছোট ছোট অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয় তোমার উৎপাদে কিন্তু একটাই বড় একটা অণু তৈরি করবে, সেটাই আমরা দেখবো। আসো, এটা তো লেখা হয়েছে না? আসো এবার আমরা দেখি। আসো পলিমারকরণ, আসো একটু দেখি দুই তিনটা কিভাবে আসে। প্রথম হচ্ছে আমাদের এসএসসি তে পলিথিন। কি? পলিথিন। পলিথিন কোত্থেকে আসে? পলিথিন আসে ইথিলিন থেকে। কি থেকে? ইথিলিন থেকে। ইথিলিন, ইথিলিন থেকে আমাদের পলিথিন আসে। এখন ইথিলিনের সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, এখন এটাকে এটাকে তুমি যদি এভাবে রেখে দাও, সে কি পলিমারকরণ করবে? কখনো তো করবে না। তাকে এমন একটা কন্ডিশনে আনতে হবে যার কারণে
তার বিভিন্ন অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ একটা অণু তৈরি করতে পারে, তখনই আমরা কি আমাদের পর্যাপ্ত পলিথিন পাবো। ঠিক আছে, তো বৃহৎ সংখ্যক অণু, সরি তোমার একাধিক অণু কি এন সংখ্যক, একাধিক অণু যেহেতু আমার এন সংখ্যক, আমি কি বলছিলাম কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়, যে কন্ডিশনের মধ্যে সবগুলো অণুকে একত্রিত করা যায়। আচ্ছা, কন্ডিশন আমরা দেখতেছি, তার আগে আমরা দেখি যে পলিথিনে কি উৎপন্ন হয়। এটা লিখার একটা ট্রিক্স দেখো, CH2 একটা বন্ড দিবা। তুমি দেখো আমি যদি এখানে এটা দিয়ে দেই, কার্বন দেখো তো ফিল আপ হয়ে গেছে নি, এই কার্বনের হাতে দুইটা হাইড্রোজেন অলরেডি, এখানে আবার দুইটা কি বন্ধন আছে, তাহলে চারটা হাত ফিল আপ হয়ে গেছে। তাহলে সে বৃহৎ শিকল কিভাবে তৈরি করলো? বৃহৎ শিকল তৈরি করতে হবে তার একটা হাতকে আমার মুক্ত করে দিতে হবে। তাহলে একটা কাজ করো, আমি পাই বন্ধন, এই পাই বন্ধনটাকে ভেঙে দিয়ে এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, কারণ এই কার্বনের জন্য একটা, এই কার্বনের জন্য একটা। এখানে অসংখ্য কার্বন যুক্ত হতে পারে, এই পাশ দিয়ে এই পাশ দিয়েও কিন্তু অসংখ্য কার্বন যুক্ত হতে পারে, ঠিক তেমনি। তাই এই জন্য আমরা কি করছি, বৃহৎ শিকলটাকে এইভাবে প্রকাশ করি, এটা এন সংখ্যক কার্বন এখানে অ্যাড হতে পারে। ঠিক আছে, আর এখানে কিছু কন্ডিশন আছে, তো এগুলো তোমরা দেখে নিবা। কিন্তু পলিথিনের জন্য আমার সামান্য পরিমাণ অক্সিজেন দিতে হবে, 1000°C তাপমাত্রা দিতে হবে, 200 ATM চাপ দিতে হবে, তাহলে আমি পর্যাপ্ত পলিথিন পাবো। এরপরে আসো আরেকটা নেক্সট, সেটা হচ্ছে যে তোমার কোত্থেকে আসবে, প্রোপিলিন। প্রোপিলিন মানে কি, প্রোপিলিন মানে হইতেছে কি প্রোপিন। তোমাকে বলছিলাম অ্যালকিনের আরেকটা নামকরণ বলা হয় ইথিলিন, মনে রাখবা। এখান থেকে আমি কি পাবো, পলিপ্রোপিন, পলিপ্রোপিন, পলিপ্রোপিন। এটা তো প্রোপিলিনের ইয়া কি ছিল, CH3 CH ডাবল বন্ড CH2, তাই কিনা? বুঝছে? দেখো 3 হাইড্রোজেন সংখ্যা কত, 3 3 2 5 6, কার্বন কয়টা, 3টা, 3 2 গুণা 6, দেখো হয়ে গেছে। ঠিক তেমনি আমার ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পলিপ্রোপিনে অসংখ্য অণু লাগবে, আমার ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণুকে একসাথে করতে হবে। ঠিক তেমনি সেখানে আমার কিছু কন্ডিশন দিতে হবে, কন্ডিশনের কারণে সেটা সম্ভব। এরপর আমার কাঙ্ক্ষিত উৎপাদ কি তৈরি হবে। দেখো তুমি দ্বিবন্ধনটা যেখানে দিবা সেখান দিয়ে তুমি হাতটা ভাঙবা, যেমন এখানে দিছো তুমি পাইবেন বন্ধনটাকে তুমি ভাঙো, পাই বন্ধনটাকে ভাঙলে তুমি দেখো CH3, তারপরে CH একটা বন্ড রাখো, আরেকটা বন্ড দিও না, এই তো হয়েছে কিনা। তুমি কি করবা, এই কার্বন একটা বন্ধন ভাঙা হয়েছে যেহেতু, এখানে উপর দিয়ে দিবা, এখানে এটাকে এখানে দিয়ে দিবা, আর এই তো হয়েছে, হয়েছে কিনা দেখো তো, হয়ে গেছে। আমার কিন্তু অ্যান্সার এই যে এই কার্বনেরও কিন্তু অসংখ্য কার্বন যুক্ত হতে পারবে, ওই কার্বনের অসংখ্য কার্বন যুক্ত হতে পারবে, পলিপ্রোপিন। এখন আমাদের বই আরেকটা আছে PBC, পলিভিনাইল ক্লোরাইড। আসো PBCটা দেখি। আমাদের 3 নম্বরে কি আছে, PBC। এটার নাম কি, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। PBC কোত্থেকে আসে, এটা আসে তোমার এসিটিলিন থেকে। এসিটিলিন মানে কি, CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমার এসিটিলিন, অ্যাসিটিলিন থেকে আমার আসে। এটা এখান থেকে কিভাবে এটা আসে দেখো, CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে, এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা সম্পর্ক গঠাইলে কি হয়, CH2 জাস্ট একটা সংযোজন বিক্রিয়া তৈরি হয়, আর তেমন কিছু না, CHCl। ঠিক আছে, এখান থেকে HCl এর মাধ্যমে একটা সংযোজন বিক্রিয়া ঘটেছে। এখানে প্রভাব হিসেবে তুমি মার্কারি ক্লোরাইড দিবা। ওকে, মার্কারি ক্লোরাইড। এখন CH2 CHCl, ঠিক আছে, ওকে আমরা ভাঙবো। ওকে ভাঙতে আমাকে উচ্চ তাপ চাপ দিতে হয়, ঠিক আছে। আর তার একটা কাজ করাইতেছে, এটা কি, জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইড। জৈব পারক্সাইড কেন বলা হয়, এই যে ধরো আমি যদি এটাকে এভাবে দেই, এটা কি একটা অ্যালকাইল মূলক না,
এটাকে বলা জৈব পারক্সাইড আর এটাকে বলা হয় হাইড্রোজেন পারক্সাইড। কোনো টেনশনের কিছু নেই, দুইটাই সঠিক। ঠিক আছে, তো তুমি এটা দেওয়ার চেষ্টা করবা, হাইড্রোজেন পারক্সাইড। ঠিক আছে, এটা দেওয়ার পরে এবার তুমি দেখো কি তৈরি হয়। ঠিক সেম হয়, একটা হাত তুমি ভেঙে ফেলো, ভেঙে ফেললে কি হবে, CH2 বন্ড CH Cl, একটা বন্ড একটা বন্ড তৈরি হয়ে গেছে। n সংখ্যক, এ আমার n সংখ্যক। ঠিক আছে, জুট পলিমারকরণ বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আসো এবার আমরা দেখবো যে ঘনীভবন পলিমার কি। ঘনীভবন পলিমার, এই ঘনীভবন পলিমার কি? ঘনীভবন পলিমারকরণ হচ্ছে যে সেই পলিমারকরণ বিক্রিয়া, যে পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার গুলো পরস্পরের সাথে যুক্ত হওয়ার পরে উৎপাদে কিছু সংখ্যক তোমার মূল, তো আমাদের যে কি তোমার প্রেফার যে আমরা বড় শিকলটা পাই সেটার সাথে কিছু অণু তৈরি হয়। সে সকল অণুর মধ্যে কে কে তৈরি হতে পারে, কার্বন ডাই অক্সাইড, পানি, তারা তৈরি হতে পারে। ঠিক আছে, ওরা তৈরি হতে পারে, তোমার আর তেমন কিছু তৈরি হবে না। আসো যে আসলে ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার হচ্ছে যে তোমার ওই পলিমারকরণ বিক্রিয়ায় যার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয় একটা দীর্ঘ অণু তৈরি করে, সাথে কিছু ছোট ছোট অণু তৈরি করে ফেলে। সেগুলো দেখো কি, সেগুলো হচ্ছে যে কি, একটা হচ্ছে যে পানি আর একটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে ফেলে। তো সেই পানি আর কার্বন ডাই অক্সাইডকে আমরা অপসারণ করতে হয় শেষে, তখনই একে বলা হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াতে তুমি দেখবা যে নাইলন 66 যখন তোমার বইয়ে দেওয়া আছে, নাইলন 66 যখন তৈরি করা হয় তখন দেখবা যে পানি তৈরি হয়। সেই পানিটাকে তুমি যখন সরাই নিবা তখনই হইতেছে যে আমার মূল নাইলন 66 পেয়ে যাবো। তো এই কারণে একে নাম দেওয়া হয়েছে যে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। আচ্ছা, নাইলন 66, নাইলন 66, 66 মানে কি পরে দেখাচ্ছি, আগে নাইলন 66 তৈরি করি। প্রথমে হচ্ছে যে আমার COOH, আচ্ছা এভাবে না দেখি, OOCH, ঠিক আছে, CH2 4, COOH, তারপরে আমার কি NH2, ঠিক আছে। তোমার বইয়ে ছোট্ট করে একটু ভুল আছে, মানে এটাকে বলা হয়েছে হেক্সামিথিলিন ডায়ামিন, এটাকে বলা হয়েছে যে এডিপিক অ্যাসিড, আসলে না। তুমি দেখো এডিপিক অ্যাসিড যদি বলা হয়, তোমাকে কি বলছিলাম, এটা অ্যাসিডীয় মূলক না, এটা অ্যাসিডীয় মূলক না, তাহলে ওইটা কিভাবে অ্যাসিড হয়? আর H2 মানে হচ্ছে এমিন মূলক, এটা তোমরা এখন পড়াই নেই, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়া। তো নামটা একটু ভুল আছে, মানে একটা জায়গায় আরেকটা বসে গেছে। এটার নাম হচ্ছে যে এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিড, আর এর নাম হচ্ছে যে হেক্সামিথিলিন ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম, এখানে টাইটানিয়াম অক্সাইড দেওয়া হয়, এরপর এখানে তাপ দেওয়া হয়। দেখো কিভাবে এটা তৈরি হয়। তোমার নাইলন 66, দেখো আমি কখনো কিন্তু মুখস্থ করি না, এটা বোঝার জিনিস। দেখো এতটুকু অংশ OH অংশটা, হ্যাঁ এই পার্টের OH অংশ, ঠিক আছে, OH অংশ। আচ্ছা এটা একটু এরকম করে লিখি যে হাইড্রোজেন দুইটা, সরি আরেকটু স্পেসিফিক করে লিখি। দেখতে পাচ্ছ এখানে একটা হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন NH একসাথে রাখছি, একই জিনিস NH2, জাস্ট আমি একটু আলাদা করে রাখছি। তারপরে এখানেও কি করি, দুইয়ের না দিয়ে একটা বন্ড দিয়ে আর একটা হাইড্রোজেন দিয়ে দিই, একই জিনিস। এখান থেকে OH, এখান থেকে OH, এখান থেকে আমার H, এখান থেকে আমার H, আমি সরাই দেব। সরাই দিলে কি কি থাকে জাস্ট তুমি তা লিখে দিবা, এখান থেকে শুরু করবা। O C CH2 4 CO, দেখো CO এর পরে আমি বলছি এই অংশটা সরাই দাও, অংশটা সরাই দিলে একটা হাত খালি থাকে না, এরকম একটা হাত খালি থাকে না, এই হাত আবার দেখো এখানে NH আছে, এরপরে এই হাইড্রোজেনটাকে আমি সরাই দিই তাহলেও কিন্তু একটা হাত খালি থাকে, এই হাত হাত মিলে যাবে। তখন তুমি লিখে দিবা
HN CH2 6 তারপরে NH, ঠিক আছে। আর এখানে তো একটা হাত খালি থাকে, কি বলছে যখন তোমার বড় শিকল তৈরি হবে সেখানে একটা হাত অবশ্যই তো খালি থাকবে, এই খালি হাত, আর এখানে একটা খালি হাত থাকবে, এই একটা খালি হাত। দেখছো কত সুন্দর ট্রিক্স। তুমি এখানে এন সংখ্যক দিবা, প্লাস আমার কি তৈরি হবে দেখো তো, এখানে OH OH HH দুই অণু পানি, তো দুই অণু তো হবে না, 2n সংখ্যক পানি তৈরি হবে। এই পানিটাকে আমার অপসারণ করতে হয়, এই কারণে এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে। এখানে আমার n সংখ্যক, আর এটাও আমার n সংখ্যক, তারপরে প্লাস দিয়ে n সংখ্যক, ঠিক আছে। দেখো আবার বুঝাই, প্রথমে তুমি এডিপিক অ্যাসিড লিখবা COOH CH2, তারপরে 4 অণু, এখানে আবার COOH, তারপরে হেক্সামিথিলিন ডাইএমিন লিখবা, এটা হচ্ছে কি NH2। আমি এটা কেন আলাদা করে লিখছি তোমাকে বোঝার সুবিধার্থে আলাদা করে লিখছি NH2, এখানে আমার কি ছিল NH2 আছে, জাস্ট বোঝার সুবিধাতে আলাদা করে লিখছি। এরপর এখান থেকে আমি একটা OH, এখান থেকে একটা OH, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে তারপর তাদেরকে মার্চ করে দেয়, OH আর হাইড্রোজেন মিলে কি হয় পানি, OH আর এই হাইড্রোজেন মিলে কি হবে আরেকটা পানিতে, দুই অণু n সংখ্যক পানি, যেহেতু এগুলো n সংখ্যক, ঠিক আছে। বাকিগুলা এদিক দিয়ে একটা হাত খালি থাকে না, OH চলে গেলে সেই হাতটা হচ্ছে এই হাত, এরপর সব ঠিক আছে, আবার এদিকে একটা হাত খালি থাকে, এই হাত আবার NH2 এর এদিকে একটা হাত খালি থাকে, সেই হাত একসাথে মিলিত হয়, এখানে বসে গেছে একসাথে। তারপরে এই বিক্রিয়া হওয়ার পরে দেখো এখানে NH এর পর একটা হাত খালি থাকে, সেই হাত খালিটা এখানে আমি দিয়ে আসছি, ঠিক আছে। এটাই হলো তোমার কাঙ্ক্ষিত নাইলন, নাইলন 6 এখন তুমি বলতে পারো যে ভাই নাইলন 6 কেন বলছে, তো অন্য কিছু বলতে 6 কেন বলছে। তুমি দেখো তো এই জগতে কার্বন কয়টা, 4টা 5টা 6টা, এই জগতে এই দুইটা যোগ আলাদা আলাদা ছিল না আলাদা আলাদা রেশিও। এই দেখো তো এখানে কার্বন সংখ্যা 6টা, এখানে কার্বন সংখ্যা 6টা, তারা আলাদা ছিল না, সেই কারণে এখন একত্রিত হওয়ার কারণে 6:6 দেওয়া হয়েছে, যে এখানেও কার্বন 6টা, এখানেও কার্বন 6টা, কারণ এখানে কি দেখো এখানে একটা কার্বন কিন্তু ব্রেকেট দিয়ে আমি 6 দিয়ে রাখছি, এখানেও তাহলে 6টা কার্বন, এই জন্য একে বলা হয় যে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার আমরা আরেকটা বিক্রিয়া দেখবো, ঠিক আছে, আরেকটা বিক্রিয়া দেখবো, এটা আমাদের এসএসসি বইয়ের এখন নাই, তবে সেই মনে করো কবে 2000 অনেক আগে 13 সালে যখন ছিল, 13-14তে তখনকার বই এটা ছিল, এটা আমরা দেখবো, এটা আমাদের বইয়ে নাই, ঠিক আছে। আপাতত নাইলন 6 তো বুঝছি, ঠিক আছে। আসো বলছিলাম কি যে তোমাদের নাইলন 6 দেখা হয়ে গেছে, এখন আমরা দেখবো কি আরেকটা, সেটা হচ্ছে কি আমরা দেখবো ঘনীভবন, যেটা অনেক আগের বই ছিল, ঠিক আছে। দেখো ইথিলিন, আমি লিখে দিব সব, এটা হচ্ছে 1,2-ডায়ল বা ইথিলিন গ্লাইকল। দেখো তো মনে পড়ে কিনা এই বিক্রিয়াটা, সরি এই যৌগটা আমরা কোথায় দেখছি, অ্যালকিনের কোথায়, বেয়ার টেস্টের মধ্যে ইথিলিন গ্লাইকল, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। আরেকটা যৌগ সে হচ্ছে যে এভাবে লিখি H+O+C বন্ড, এই এই এটা হচ্ছে যে একটা বেনজিন, মানে বেনজিন রিং আর কি, আসলে এটা বেনজিন না, জাস্ট ঠিক আছে। এর নাম হচ্ছে প্যারাথেলিক, প্যারাথেলিক অ্যাসিড, এর নাম কি প্যারাথেলিক অ্যাসিড, প্যারাথেলিক অ্যাসিড। তাদের প্রায় তাপ তো অনেক বেশি লাগে, এখানে একটা হাইড্রোজেন প্লাস থাকে, তারপর তাদের কি তৈরি হয় দেখো ঠিক সেম ওয়েতে, এখান থেকে আমার হাইড্রোজেনটা চলে যাবে, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে AOH, এখান থেকে AOH চলে যাবে, তাহলে কি হয় প্রথম আগে এটা লিখি, আমার দুই অণু পানি তৈরি হয়, কিন্তু এটা n সংখ্যক, কারণ এরা কিন্তু n সংখ্যক, n সংখ্যক, n সংখ্যক, ঠিক আছে। তারপর কি থাকে, বাদ বাকি যা থাকে তা বসাই দিবে, ঠিক হুবহুব নাইলনের মতো বাদ বাকি যা থাকে তা সব বসাই দিবে।
এখানে অক্সিজেন থাকে, আমি দেখো অক্সিজেনকে কিন্তু বাদ দিয়ে নেই, অক্সিজেন আছে, আমরা অক্সিজেনকে বাদ দিয়ে দিও না। CH2 CH2, এখানেও কিন্তু একটা অক্সিজেন আছে, হ্যাঁ। তারপরে এখানে কি হবে, ওসি ওসি, এখান থেকে শুধু ওএস চলে গেছে, ওসি। তারপরে হ্যাঁ দেখো, তারপর হচ্ছে যে ওসি, এটা হচ্ছে কি বেনজিন রিং আমি আঁকছি আর কি, কারণ অ্যারোমেটিকে তোমাকে দেখাইছি যে বেনজিন রিং এভাবে আঁকা হয়, ঠিক আছে? কেউ না দেখলে ওই ক্লাসটা দেখবা। শেষ, এ হয়ে গেল। এখন এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে যে ড্যাক্রন। কি? ড্যাক্রন। এটা আপাতত তোমরা না শিখলেও চলবে, কারণ এটা নতুন বইয়ে নাই, এটা আমি পুরাতন একটা বই ছিল, সেই বইয়ে যখন আমি পড়ছিলাম তখন দেখছিলাম, ঠিক আছে? যখন যে বইটা পুরাতন ছিল সেই বইটা থেকে আমি পড়ছিলাম। ওকে, আসো, এটার নাম কি? ড্যাক্রন। আমরা এটা আপাতত তোমরা না পড়লেও চলবে, কারণ এটা নতুন বইয়ের নাই, পুরাতন বইয়ে আমরা যখন পড়ি তখন আমি পড়ছিলাম যে এরকম একটা বিক্রিয়া ছিল, এখন নতুন বই সেটা উঠাই দিয়েছে। শেষ, ঘনীভবনের পলিমারকরণ, এই দুটো বিক্রিয়া দেখলে চলবে, একটা নাইলন 66 আর হচ্ছে যে ড্যাক্রন, ঠিক আছে? ওকে, আসো, আমরা আমাদের তো পলিমারকরণ দেখা শেষ, এখন আমরা দেখব যে কিছু কিছু ওয়ার্ড আছে আমাদের বইয়ের মধ্যে যেগুলো এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এগুলোর সাথে আমরা একটু পরিচিত হবে, যেমন ধরো ফরমালিন, তারপরে হইতাছে তোমার কি আছে, ফরমালিন আছে, রেজিন আছে, তারপরে হইতাছে ড্যাক্রন তো দেখাইলাম তোমাদেরকে, তারপরে তোমার হইতাছে মেথিলেটেড স্পিরিট, তারপরে রেকটিফাইড স্পিরিট, তারপরে হচ্ছে যে এরকম তোমার ভিনেগার, অনেকগুলো আছে, এগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। আসো, প্রথম আমি দেব তোমার কোক। কোক কি? কোক হচ্ছে, আচ্ছা কোকের সংজ্ঞাটা লিখি। কোক কি? তোমার খনি থেকে খনি থেকে আহরণকৃত আহরণকৃত খনি থেকে আমার আহরণকৃত কয়লা। কয়লা আবার কি? কয়লা কিন্তু আবার কার্বনের দ্বারা তৈরি, ঠিক আছে? কয়লা কিন্তু কার্বনের। কয়লা থেকে, খনি থেকে আহরণকৃত কয়লাকে তাপ দিয়ে, কয়লাকে তাপ দিয়ে উর ঊর্ধ্বায়ী পদার্থগুলো পদার্থগুলো অপসারণ করে প্রাপ্ত প্রাপ্ত অংশকে কোক বা কোক চূর্ণ বলে, সরি কার্বন চূর্ণ বলে, কোক চূর্ণ না, কার্বন চূর্ণ। আসলে খনি থেকে কি, তোমাদের জৈব যৌগে এই চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে দেখবে একটা চার্ট দেওয়া আছে, যে একটা পাইপের মতো একটা বড় একটা চিত্র দেওয়া আছে, সেখানে বিভিন্ন তাপমাত্রার বিভিন্ন রিজিয়নের বিভিন্ন ধরনের ইয়া দেওয়া আছে, ভিটামিন পিচ এগুলো দেওয়া আছে, এগুলোই হইতেছে যে এই কোকের একটা অংশ বিশেষ, যে খনি থেকে আহরণকৃত কয়লাকে তাপ দিয়ে উদ্ধায়ী পদার্থগুলোকে আমরা অপসারণ করে প্রাপ্ত অংশ বিশেষকে আমি কোক বা কোক চূর্ণ বলে থাকি, ঠিক আছে? কোক, কোক গেল। তারপরে হইতে আছে কি আমাদের, আচ্ছা ফরমালিন। ফরমালিনে যাই, দেখো তো ফরমালিন নামটা প্রায় কার মতো দেখতে শুনতে? ফরমালডিহাইড। ফরমালডিহাইড, ফরমালডিহাইড, ফরমালডিহাইডের মতো নাম। ফরমালডিহাইডের সংকেতটা কি? HCHO, ফরমালডিহাইড। এই ফরমালডিহাইডের কত পার্সেন্ট? 40%। ফরমালডিহাইডের 40%, আর বাকিটা হলো পানি। বাকিটা পানি কত? 60%। সেই 60%কে একত্রে কি বলা হয়? ফরমালিন বলা হয়, ঠিক আছে?
এগুলো জাস্ট ছোট ছোট এমসিকিউর জন্য, তেমন কিছু না। তিনে আসা হইতাছে তোমার ভিনেগার। তোমাকে ভিনেগার বলছি, যে ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এখন অ্যাসিটিক অ্যাসিড কি? ইথানোয়িক অ্যাসিড, CH3 সি ডাবল ও এইচ। এর কত? তোমার বইয়ে দুইটা লেখা আছে, একটা আছে 4 থেকে 10 আর একটা আছে 6 থেকে 10, দুইটাই কিন্তু লেখা আছে দেখবা। তো চায়ের আমি এরকম দিই 4-6 থেকে 10%, 10%কে বলা হয় ভিনেগার, ঠিক আছে, সিট্রিক অ্যাসিড বা ভিনেগার। এরপরে আসো 4-এ, তোমার কি আছে? রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড। তো রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথানল, ইথানলের ইথানল CH3CH2OH। তো রেকটিফাইড মূলত স্পিরিট তৈরি করা হয় ইথানলের মাধ্যমে, ঠিক আছে। তো ইথানলের সাথে আরো বিভিন্ন ধরনের পদার্থ যুক্ত করে, কিন্তু মূলত ইথানল কিন্তু সবচাইতে বেশি থাকে, এই জন্য রেকটিফাইড স্পিরিটকে আমরা ইথানলের মানে বেশি অংশ ধরতে পারি। এরপরে আসো, উপরটা মুছি, হ্যাঁ। তারপরে আসো তোমার মেথিলেটেড স্পিরিট, মেথিলেটেড লেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট হচ্ছে যে সে রেকটিফাইড স্পিরিট। আসলে রেকটিফাইড স্পিরিট যদি তোমার রেকটিফাইড স্পিরিটে যে যে তোমার কি আছে, ইথানল আছে, ব্যাপারটা কিন্তু তা না, আরো অনেক কিছু থাকতে পারে। তো রেকটিফাইড স্পিরিট, স্পিরিটের সাথে আমরা কি দিব? CH3OH। এটা কি? মিথানল। মিথানল দিলে আমার মেথিলেটেড স্পিরিট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমার কত? 5 নাম্বার, 5 নাম্বারে গেল। তারপরে আর কি আছে তোমার? রেজিন। আসো, রেজিন, রেজিন। রেজিন হচ্ছে তোমার তোমার এসিটালডিহাইড। এসিটালডিহাইডের সংকেত কি? CH3CHO। এসিটালডিহাইড, এটার নাম কি? এসিটালডিহাইড। এসিটালডিহাইডের সাথে ইউরিয়া, NH2CO NH2, আচ্ছা আমার ইউরিয়া, আচ্ছা আমার ইথানল, তোমার ইথানল, বাকি এসিটালডিহাইড, ঠিক আছে। আচ্ছা আমার রেজিন। রেজিন তৈরি করা হয় ইথানল, আর হচ্ছে যে ইউরিয়া। আরেকটা আছে তোমাদের, সেটা হচ্ছে তোমার রেজিন, আচ্ছা হ্যাঁ, রেজিন তো আমরা দেখতে পাচ্ছি। এখন তোমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাদের ড্যারেলিন। এটা মুছে ফেলি। ড্যারেলিন, ড্যারেলিন কি? দেখো, ড্যারেলিন, ড্যারেলিন হচ্ছে অতি নিম্ন তাপমাত্রা, অতি নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায় তোমার HCHO, এটার নাম কি? মিথানেল। মিথানেলকে মিথানেলকে তাপ দিলে আমার কি তৈরি হবে? ড্যারেলিন তৈরি হবে। আর তোমাদের ড্যাক্রম তো আমি দেখাইছি, নাইলন 6 দেখাইছি। এগুলা মূলত, এগুলোই জানলে তোমার মূলত চলবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে অ্যালকোহল তৈরি করা হয় আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে গাজন প্রক্রিয়া। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইস্ট, আখ, এগুলো থেকে তোমার গাজন প্রক্রিয়ার মাধ্যমে তোমার ইথানল তৈরি করা হয়। এটা মাথায় রাখবা যে গাজন প্রক্রিয়া, গাজন, গাজন প্রক্রিয়া আমার কি তৈরি হবে? ইথানল, অর্থাৎ অ্যালকোহল, ঠিক আছে। গাজন প্রক্রিয়া আমার ইথানল তৈরি হবে। ওকে।
আমাদের মোটামুটি কিন্তু সম্পূর্ণ শেষ যোগাযোগের চ্যাপ্টারটি। যে প্রথম ক্লাসে আমরা মোটামুটি দেখেছি যোগাযোগের কোত্থেকে আসছে, এর উৎপত্তি, তারপর বিজ্ঞানীদের ধারণা, অ্যারোমেটিক যৌগ কিভাবে চিনবো কিভাবে চিনবো না। তারপর সেকেন্ড ক্লাসে আমরা আসছিলাম সকল ধরনের নামকরণ নিয়ে। থার্ড ক্লাসে আসছিলাম আমরা বদ্ধ শিকল নিয়ে, অ্যালকেন, বদ্ধ শিকল, তারপরে অ্যালকেনে তোমার প্রস্তুতি বিক্রিয়াগুলো দেখছি। তারপরে ক্লাস আমরা দেখছি অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া। আজকে দেখলাম আমরা এসিড, তারপরে তোমার কি কি আছিল, অ্যালকোহল, অ্যালডিহাইড, এদের পলিমারকরণ। আর হচ্ছে জাস্ট কিছু এমসিকিউর জন্য তোমার 7টা জিনিস তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এতটুকু বলে তোমার আশা করি যে কাভার আপ হয়ে যাবে এসএসসি অনুযায়ী যোগাযোগ। এসএসসি তে আসলে মূলত যোগাযোগ এত বেশি কিছু নাই। ইন্টারে উঠলে তুমি দেখবে যে হিউজ, মানে এসএসসি দ্বিগুণ হচ্ছে যে তোমার এইচএসসি, আর এইচএসসি দ্বিগুণ হচ্ছে যে তোমার মাস্টার্স সরি অনার্সে যখন উঠবে তখন আরো বেশি তোমার জন্য। তো আস্তে আস্তে যোগাযোগের বিস্তারিত জানবা। তো আজকের জন্যই শেষ।